21 আগস্ট গ্রেনেড হামলার আপিল শুনানি শেষ, যে কোনো দিন রায়। তারেক রহমানের খালাস চাইলেন আইনজীবী। ছত্রিশ বছর শান্তিরক্ষা মিশনে কাজ গর্বের, বললেন ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ। নতুন সিইসি অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার। রাজধানীতে সড়ক রেলপথে ব্যাটারি চালিত রিকশার চালকদের অবরোধে চরম ভোগান্তি, 6 ঘণ্টা পর প্রত্যাহার। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ। যে কোনো দিন হতে পারে রায় ঘোষণা। বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে 5 দিনের শুনানি শেষে গুরুত্বপূর্ণ এই মামলা রায়ের জন্য রাখা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান জানিয়েছেন, এই মামলায় তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেও তিনি দেশে না থাকায় আপিল করতে পারেননি। তবু তার খালাস চেয়েছেন আইনজীবীরা। শুনানিতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টের রায়ের উদাহরণ তুলে ধরে আইনজীবী বলেন, অন্য আসামিরা খালাস পেলে তারেক রহমানকেও খালাস দিতে পারেন আদালত। আলোচিত এই মামলায় বিএনপির সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন কয়েকশো নেতাকর্মী। কোর্ট আজকে ধৈর্য সহকারে একেবারে 4:15 পর্যন্ত আমাদের বক্তব্য শুনে পরে বলল যে আমরা এই মামলা সিএবি করে রাখলাম, অর্থাৎ আপনার রায়ের জন্য যে কোনো দিন এটা রায় দেবে, ওইভাবে কোর্ট অর্ডার দিয়ে মামলার দুটারই শুনানি আজকে শেষ করল। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি আরও বলেন, বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনালে অধ্যাদেশে রাখা হয়নি। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করার সামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। 36 বছর ধরে শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর দায়িত্ব পালন বাংলাদেশের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী দিবসের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে 3 বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন তিনি। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেয় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এর আগে বিকেলে 3:45টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। দীর্ঘ 1 যুগ পর সেনাকুঞ্জে এই অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর। আর এই লক্ষ্যে সব দেশের সঙ্গেই সুসম্পর্কে আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
সশস্ত্র বাহিনী দিবসের সকালে ঢাকা সেনানিবাসে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা। পরে সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে নিজের নির্ধারিত কার্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর প্রধানের সঙ্গে করেন কুশল বিনিময়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আত্মত্যাগে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে অঙ্গীকারবদ্ধ তার সরকার। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। আর এ লক্ষ্যে বিশ্বের সব দেশের সঙ্গেই কাজ করতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। এতে গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। এর আগে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও স্বজনদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যালেঞ্জ থাকলেও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিজের অঙ্গীকার তুলে ধরেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত এই সচিব এই অঙ্গীকারের কথা তুলে ধরেন। বলেন, জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। দুপুরে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানা যায়। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে সিইসি এবং সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে কমিশনার নিয়োগ দেওয়া হয়। এএমএম নাসির উদ্দিন, তার কথা শুনি এবং তার মন্তব্য শুনি। স্যার, আপনাকে অভিনন্দন। এদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, যতই চ্যালেঞ্জ আসুক না কেন, সব চ্যালেঞ্জ নির্বাচন কমিশন মোকাবিলা করবে। কারণ চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে, এবং এই নির্বাচন সংক্রান্ত যে চ্যালেঞ্জগুলো আপনারা যেটা হয়তো বলছেন, যত চ্যালেঞ্জ আছে এবং আসবে মোকাবেলা করব। কারণ আমাদের জাতি এখন ঐক্যবদ্ধ, তারা সবাই একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চায়। এছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কমিশনের মিশন ও ভীষণ বলে জানান নতুন সিইসি। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া জাতিকে, এটা আমি আমার নিজের আমার মূল লক্ষ্য এটা, এবং সেটা করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। আমার আত্মবিশ্বাস আছে যে এই ক্ষেত্রে আমি সফল হব ইনশাল্লাহ। সিইসি বলেন, আগে 3 সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। মানুষের যে কোনো দুষ্ট নাই, ভোট দিতে পারে না, গিয়ে লাভ নাই। আমি নিজেও তো দিতে পারি নাই। আমি নিজে 2018-তে গেছিলাম, 14তে ভোটের কেন্দ্রে যাইনি, 24-এ তো যাওয়ার প্রশ্নই আসে না। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা বলতে যা বোঝায়, আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হাসিনা সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ কমিশনের 5 সদস্য। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে দুর্ভোগের নগরী হয়ে ওঠে রাজধানী। টানা 6 ঘন্টা অবরুদ্ধ ছিল মহাখালী, বনানী, আগারগাঁও, তেজগাঁও সহ গুরুত্বপূর্ণ অনেক এলাকার মূল সড়ক। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। বিশেষ করে স্কুল ফেরত শিশু আর হাসপাতালের উদ্দেশ্যে বের হওয়া রোগীদের ভোগান্তি বেশি হয়। অটোরিকশা চালকদের অবরোধে বৃহস্পতিবার সকাল 9টার কিছু পর থেকেই মহাখালীতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে আশপাশের সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা সড়কেই পার করেন যাত্রীরা। অসুস্থ স্ত্রীকে নিয়ে যাত্রাবাড়ি থেকে গাবতলী রওনা হয়েছিলেন এই ব্যক্তি। মহাখালীতে গাড়ি থেকে নেমে গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। মহাখালীর একটি হাসপাতালে শিশুর চিকিৎসা শেষে মিরপুরের বাসায় ফিরছিলেন এই মা। সড়ক বন্ধ থাকায় কিভাবে বাড়ি পৌঁছাবেন ছুড়ে দেন সে প্রশ্ন। বাচ্চা অসুস্থ, মহাখালী আইছিলাম, বাসায় যাবো কেমনে? সিএনজিও তো আটকা, যে কিভাবে যাব বুঝতেছি না ঠিক। এখন বাড়ি ফেরাও তো দরকার। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক রাস্তায় আটকে থাকেন প্রায় 5.5 ঘন্টা। কখন গন্তব্যে যেতে পারবেন জানা নেই তার। আর মালিকের জমা পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় সিএনজি অটোরিকশা চালকরা। 9:30 থেকে বসে রয়েছি, না খাওয়া দাওয়া না কিছু, এই যে বসে রয়েছি 3:30 বেজে গেছে অলরেডি। কি করবো বুঝতেছি না, এই যে ভোগান্তি পড়তেছি, আমাদের তো ভোগায় লাভ নেই। 5 ঘন্টা যদি আমরা এইভাবে বয়ে থাকি, মালিকরে তো ঠিকই জমা দিতে হইব। আমাকে কি ঘরে টাকা আছে অডালতে, আমরা দিব, মালিকরে মানবো না। গাড়ি লিয়ে 6টা বাজে সিঙ্গালে পড়ছি, এই পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ঢাকার বাইরে থেকে আসা মানুষের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। উপায় না পেয়ে ব্যাগ লাগেজ সহ হেঁটেই গন্তব্যে রওনা হন। জনগণের ভোগান্তি একবারে খুব একটা মানে অসহ্যকর একবারে। এই কথারই মানে প্রায় 3 মাইলের মতন হাঁটে আসলাম। আর সম্ভবত ঘন্টানিক আর হাঁটতে হবে আর কি। ঘন্টানিক মতন রাস্তার অবস্থা খারাপ, সব কিছু বন্ধ। হাঁটতেই আছে এই সামান্য একটু নিয়ে এই রাস্তা কি দুষ করলো, খালি রাস্তার মধ্যে আয়া সব কিছু যানজট সৃষ্টি করে। বিকাল 3টার দিকে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন ঝালকাঠির সাবেক এমপি শাহজাহান ওমর। 3 মাস পর নিজ এলাকায় যাওয়ার পথে হামলার শিকার হন তিনি। আর এই অভিযোগ থানায় জানাতে গেলে বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 2023 সালে মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর গ্রেপ্তার হন বিএনপির সেই সময়ের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। কারাবন্দী থাকেন 1 মাস। জামিনে মুক্তি পেয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি বেটা। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের নেতাকর্মীদের অসন্তোষের মুখেই দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান ওমর। গণ অভ্যুত্থানের প্রায় 3 মাস পর যাচ্ছিলেন নিজ এলাকায়। এ সময় হামলার শিকার হয়ে অভিযোগ জানাতে যান থানায়। বাইরে বিক্ষোভ করতে থাকেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা। শাহজাহান ওমর গ্রেপ্তার হওয়াতে রাজাপুরের প্রত্যেকটি মহলের, প্রত্যেকটি রাজনীতির ময়দানে আনন্দ উৎসবের একটা জোয়ার এসেছে। আমরা আনন্দিত, আমরা মিষ্টি বিতরণ করেছি এবং তার আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। দল পরিবর্তনের কারণে নেতাকর্মীরা ক্ষুব্ধ হলেও শাহজাহান ওমর মনে করেন দল পরিবর্তনের অধিকার সব মানুষের আছে। ঝালকাঠি কোর্ট পর্যন্ত তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেবা। তদন্ত করে গত 2 মাসে কোনো মামলা হয় নাই। কালকে আমি বরিশালে আছি, আজকে রাত্রে চলে মামলা হয়েছে। দিস হ্যাজ নাথিং টু ডু উইথ পলিটিক্স। আপনার স্বাধীনতা আছে, আজকে জামাত করবেন, কালকে করবেন, হাত পাখা। বুধবার রাতে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম বাদী হয়ে তার বিরুদ্ধে বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টার ঘটনায় মামলা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখল, অপহরণ, মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও তার ছেলে কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের বিরুদ্ধে। অভিযোগ আছে স্বজনদের জমি দখল করে বিশাল বাড়ি বানিয়েছেন তারা। এদিকে এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি। 2022 সালের 14 এপ্রিল যশোরের ঝিকরগাছায় 30 লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ দেয়া হয় শাহজাহান ও তার ছেলে রায়হান কবিরকে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসান ও বাবা মকবুল হোসেন চুরির দায়ে নির্যাতন করেন বাবা ছেলেকে। 2 দিন ধরে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন।
এমন অনেক অভিযোগ রয়েছে মকবুল হোসেনের বিরুদ্ধে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে কোটার মাধ্যমে ছেলে ও মেয়েকে সরকারি চাকরির ব্যবস্থা করেন তিনি। এএসপি ছেলের প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, মারপিট ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার নামে। গত 10 বছরে মকবুলের পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন, এমন অভিযোগ ভুক্তভোগীদের। মিথ্যে একটা ভিডিও স্বীকারোক্তি করায় 30 লক্ষ টাকা, 10 ভরি সোনা, একটা ক্ষয়ক্ষতির একটা দেখাইয়ে 300 টাকার একটা স্টাম্পে আমার স্বামীর দিয়ে সই করায়নি। শুধু অন্যের জমি নয়, অবৈধভাবে প্রভাব বিস্তার করে স্বজনদের জমি দখল করেও অট্টালিকা গড়েছেন মকবুল ও তার সন্তান ফখরুল হাসান। আর এক মেম্বারও আছে আমার এক বোনাই, তার জমি এর ভিতরে আছে, সেও তাও জোর করে নিয়েছে, সেও কোনো কথা বলতে পারিনি। জোর করিয়া হচ্ছে ঘর করে নিয়েছে, দিনই খুঁটো পুঁতে থইল, সে জোর করিয়াই হচ্ছে দখলে নিয়ে নিয়েছে। পিতা পুত্রের আধিপত্যের বিষয়টি জানলেও ভয়ে মুখ খুলতেন না স্থানীয় জনপ্রতিনিধিরাও। লোকমুখে যে দোকানে শুনেছি যে হ্যাঁ এটা হয়েছে, তার বাড়িতে চুরি চটকামি করেছে বা তার ধরে মারপিট করেছে, এগুলো শুনছি। কৃষ্ণনগর একটা জমি কিনা আছে, সেই জমিটা মকবুল চাচা দখল করে গেছে। শকত চাচার দিন, এটা শকত চাচার মুখের কথা। ফখরুল হাসান কক্সবাজার এপিবিএনের ও মেয়ে বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের হল সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 9 জন। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1214 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 436 জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন 84,368 জন। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন 3,882 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ভর্তি 1,560 জন। এদিকে 24 ঘন্টায় সারা দেশে 1,335 জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বিপিসির অতিরিক্ত মুনাফা ও অপচয় বন্ধ হলে জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা পর্যন্ত কমানো সম্ভব। সিপিডির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মত বিনিময়ে বিইআরসির গণশুনানিতে জ্বালানি তেলের দাম নির্ধারণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। দেশে প্রতি লিটার ডিজেল কেরোসিন বিক্রি হচ্ছে 105 টাকায়, পেট্রোল বিক্রি হচ্ছে 122 আর অকটেন 125 টাকা লিটারে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত বছর প্রায় 4,600 কোটি টাকা মুনাফা করেছে। এবছরও তাদের মুনাফা হবে প্রায় 4,000 কোটির ঘরে। কিন্তু কমছে না জ্বালানির দাম। গেল মার্চ থেকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পার্সেন্টেজগুলো আমাদের কাছে ক্লিয়ার না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর সরকার এ খাতে 14,000 কোটি টাকার শুল্ক কর আদায় করে। তারপরও তেল বিক্রিতে অতিরিক্ত মুনাফা অযৌক্তিক। কোনো ইম্পোর্টেড কন্ডেন্সেট ওনারা ব্যবহার করেন না। বিপিসি সেখান থেকে প্রচুর পয়সা প্রফিট করছেন, জনগণের পয়সা। এই প্রাইসিংগুলো হওয়া উচিত বার্কের মাধ্যমে। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন, পলিসি, আইন তারা করার দরকার মনে করেছে। কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে হবে? বিপিসি চেয়ারম্যানের দাবি, বড় মজুদ সক্ষমতা না থাকায় জ্বালানি তেল আমদানিতে দর কষাকষির সুযোগ কম। আমরা যদি তেলের মূল্য সঠিক রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের পিলফারেজ কমাতে হবে, আমাদের ওয়েস্টেজ কমাতে হবে, বা বাংলা কথায় যদি বলি চুরি কমাতে হবে। তার জন্য আসলে অটোমেশনের বিকল্প নাই। যে কোনো ইউটিলিটি তাদের অন্যায্য খরচ তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, নিঃসন্দেহে কনজিউমার এটাতে আপত্তি করে বাধা দেওয়ার চেষ্টা করবে। বিআরসি সকল পক্ষকে শুনেই কিন্তু এই প্রাইসিংটা ঠিক করবে। মতবিনিময়ে দেশের বাজারে বিক্রি হওয়া জ্বালানি তেলের মান নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। 88-এর উপরে যেত না, ওই তেল কিন্তু আমাকে দেওয়া হয়তো 100 অক্টেন হিসাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবজয়ী 3 নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের 1 লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। নিজ জেলায় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত তারা। সাব চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পর বাংলাদেশ নারী দল দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা ও পুরস্কার পেয়ে চলেছে।
সাবিনা আফিদারা এবার সংবর্ধনা পেল নিজ জেলা সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে। খেলাধুলায় মেয়েদের পেশাদারিত্ব তৈরি এখনও কঠিন বলে মনে করেন অধিনায়ক সাবিনা। প্রতিভাবানদের তুলে আনার সাথে প্রশিক্ষণ ও মাঠের সুবিধা বাড়ানোর আহ্বান জানান তিনি। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।